আচ্ছা, একটু কল্পনা করা যাক পরিস্থিতিটা। একবার ভাবো তো, রাস্তা দিয়ে হয়তো আনমনে হাঁটা হচ্ছে, আর হঠাৎ দেখা গেল পায়ের ঠিক সামনেই একটা বিশালাকার সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। বাপরে! উম ভাবলেই তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদম তাই। কিংবা ধরো, পরীক্ষার হলে বসে প্রথম প্রশ্নটা পড়েই মনে হলো, আরে, এটা তো সিলেবাসের বাইরে থেকে এসছে। হ্যাঁ, ওই মুহূর্তের যে আতঙ্কটা, সেটা খুব পরিচিত একটা অনুভূতি। ঠিক, এই যে চরম বিপদের মুহূর্তগুলো, তখন কোনো চিন্তাভাবনা করার আগেই শরীরের ভেতর একটা অদ্ভুত পরিবর্তন ঘটে যায়। সেকেন্ডের ভগ্নাংশে গায়ের লোম খাড়া হয়ে যায়, শ্বাস-প্রশ্বাস দ্রুত হতে থাকে, আর বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পেটাতে শুরু করে। একদম। কখনো কি এই প্রশ্নটা মাথায় এসেছে যে মস্তিষ্কের নির্দেশ ঠিকঠাক পৌঁছানোর আগেই শরীর কিভাবে এত নিখুঁতভাবে এই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়? এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু কোনো জাদুর ফলে হয় না। আসলে এর পেছনে কাজ করে এক অবিশ্বাস্য রাসায়নিক কোডিং বা সিগন্যালিং ব্যবস্থা। মাধ্যমিক র্যাঙ্কার্স চ্যানেলে স্বাগতম। আজকের এই বিশেষ আলোচনায় আমরা কিন্তু ঠিক এই বিষয়টারই গভীরে যাব। ঠিক বলেছ। আজ আমরা আমাদের শরীরে সেই অদৃশ্য যোগাযোগ ব্যবস্থা বা কেমিক্যাল মেসেঞ্জারদের নিয়ে আলোচনা করব, বিজ্ঞান যাকে হরমোন বলে চেনে। হুম, এই হরমোন জিনিসটা তো আমাদের জীবনের প্রায় প্রতিটি মুহূর্তের সাথেই জড়িয়ে আছে, তাই না? একদম। আমাদের রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা থেকে শুরু করে নির্দিষ্ট বয়সে উচ্চতা বৃদ্ধি, বিপাক বা মেটাবলিজম নিয়ন্ত্রণ, এমনকি আমাদের ঘুমের চক্র, সবকিছুই কিন্তু শরীরের ভেতরে চলতে থাকা এক বিশাল রাসায়নিক অর্কেস্ট্রার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এই অর্কেস্ট্রা শব্দটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। একটা সিম্ফনিতে যেমন অসংখ্য বাদ্যযন্ত্র একসাথে মিলে একটা সুর তৈরি করে, আমাদের শরীরও ঠিক সেভাবেই কাজ করছে। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এই হরমোন জিনিসটা আসলে কি? আমরা তো কথায় কথায় বলি হরমোনাল চেঞ্জ হচ্ছে, কিন্তু এর বৈজ্ঞানিক ভিত্তিটা ঠিক কোথা থেকে শুরু হচ্ছে? প্রাণীদেহের ক্ষেত্রে হরমোন হল মূলত এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, আর এটা তৈরি হয় আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। অন্তঃক্ষরা গ্রন্থি, আচ্ছা। এর মানে কি এই যে এদের নির্দিষ্ট কোনো নালী নেই? একদম ঠিক ধরেছ। এই গ্রন্থিগুলোর একটা বিশেষত্বই হল এদের নিজস্ব কোনো নালী বা পাইপলাইন নেই। তাহলে এরা শরীরে ছড়িয়ে পড়ে কিভাবে? এরা নিজেদের তৈরি করা এই রাসায়নিক পদার্থগুলোকে সরাসরি রক্তে বা লসিকায় মিশিয়ে দেয়। এরপর সেই রক্তই সারা শরীরে ঘুরে বেরিয়ে হরমোনকে তার নির্দিষ্ট গন্তব্যে বা টার্গেট অর্গানে পৌঁছে দেয়। ও আচ্ছা, তার মানে রক্তের মাধ্যমে এরা ট্র্যাভেল করে। হ্যাঁ, আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, কাজ শেষ হয়ে যাওয়ার পর এই হরমোনগুলো নির্দিষ্ট উৎসেচকের প্রভাবে ধ্বংস হয়ে যায়, মানে শরীরে এরা জমে থাকে না। একটু থামাই এখানে। রক্ত তো সারা শরীরেই ঘুরছে, তাই না? মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত। হ্যাঁ, তা তো বটেই। তাহলে একটা নির্দিষ্ট হরমোন কিভাবে বোঝে যে তাকে ঠিক কোন অঙ্গে গিয়ে কাজ করতে হবে? রক্তে মিশে যাওয়ার পর তো তার পথ হারিয়ে ফেলার কথা। এই জায়গাটাতেই প্রকৃতির আসল মুনশিয়ানা লুকিয়ে আছে। ব্যাপারটা অনেকটা রেডিও ব্রডকাস্টের মতো ভাবতে পারো। রেডিও ব্রডকাস্ট, সেটা কেমন? রেডিও স্টেশন থেকে তরঙ্গ তো সব দিকেই ছড়িয়ে পড়ছে, কিন্তু কেবল সেই রেডিওটাই নির্দিষ্ট গান শোনাবে যাকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করা হয়েছে। বাহ, দারুণ একটা উদাহরণ। হ্যাঁ, শরীরের কোষগুলোর বাইরের দিকেও নির্দিষ্ট কিছু রিসেপ্টর বা গ্রাহক থাকে। এইগুলো অনেকটা তালার মতো কাজ করে, আর একটা নির্দিষ্ট হরমোন হলো সেই তালার চাবি। বুঝতে পারছি। রক্ত সারা শরীরে হরমোনটাকে বয়ে নিয়ে গেলেও সেটা কেবল সেই কোষের সাথে যুক্ত হতে পারবে যার কাছে সঠিক আকৃতির তালা বা রিসেপ্টর আছে। একদম নিখুঁত বলেছ। চাবি আর তালার নিখুঁত ম্যাচিং। আচ্ছা, এখানে আমার আরেকটা খটকা লাগছে। আমরা উদ্ভিদ হরমোন নিয়েও তো অনেক কিছু পড়েছি বা শুনেছি। হ্যাঁ, ফাইটো হরমোন। ঠিক, কিন্তু উদ্ভিদে তো রক্ত নেই, কোনো পাম্পিং হার্ট বা সংবহনতন্ত্রও নেই। তাহলে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের মধ্যে কাজের বা বৈশিষ্ট্যের দিক থেকে মূল ফারাকটা কোথায়? ফারাকটা বেশ কয়েকটা জায়গায় আছে। প্রথমত, উৎপত্তি। উদ্ভিদ হরমোন সাধারণত উদ্ভিদের বর্ধনশীল অংশ, যেমন কাণ্ড বা মূলের অগ্রভাগের ভাজক কলা থেকে তৈরি হয়। আর প্রাণী হরমোন? অন্যদিকে প্রাণী হরমোন নির্দিষ্ট অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়। দ্বিতীয়ত, যেটা তুমি একটু আগেই বললে, পরিবহন ব্যবস্থা। হ্যাঁ, উদ্ভিদে তো হার্ট নেই। ঠিক, তাই উদ্ভিদের হরমোন পরিবাহিত হয় কোষ থেকে কোষে ব্যাপন প্রক্রিয়ায়, অথবা জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে জলীয় দ্রবণের সাথে। আর প্রাণীদের ক্ষেত্রে? প্রাণীদের ক্ষেত্রে এটা পুরোপুরি রক্ত বা লসিকার উপর নির্ভরশীল,
যা অনেক বেশি দ্রুতগতির একটা এক্সপ্রেসওয়ে বলতে পারো। আচ্ছা, রাসায়নিক গঠনের দিক থেকেও কি এরা আলাদা? মানে উপাদানগুলো কি ভিন্ন? গঠনগত পার্থক্যও অনেক। উদ্ভিদ হরমোনগুলো মূলত নাইট্রোজেনযুক্ত বা নাইট্রোজেনবিহীন জৈব অম্ল প্রকৃতির হয়, কিন্তু প্রাণী হরমোনের বৈচিত্র্য অনেক বেশি। বৈচিত্র্য বলতে কি কি ধরনের হতে পারে? এগুলো প্রোটিন বা পেপটাইড জাতীয় হতে পারে, যেমন ধরো অগ্নাশয় থেকে বের হওয়া ইনসুলিন হরমোন। আচ্ছা, আবার অ্যামিনো জাতীয় হতে পারে, যেমন অ্যাড্রেনালিন। এমনকি স্টেরয়েড জাতীয় হতে পারে, যেমন টেস্টোস্টেরন বা প্রোজেস্টেরন। এই স্টেরয়েড হরমোনগুলোর কি কোনো বিশেষ ক্ষমতা আছে? হ্যাঁ, স্টেরয়েড হরমোনগুলো লিপিড বা ফ্যাট সলিউবল। এই কারণে এরা সরাসরি কোষের পর্দা ভেদ করে একেবারে ভেতরে ঢুকে যেতে পারে। ব্যাপারটা বেশ জটিল কিন্তু লজিক্যাল। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা মাথায় আসছে, যদি হরমোন আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে, তবে হরমোনকে কে নিয়ন্ত্রণ করে? খুব সুন্দর একটা প্রশ্ন। মানে একটা গ্রন্থি তো আর নিজের ইচ্ছে মতো হরমোন তৈরি করে যেতে পারে না। কখন ক্ষরণ বাড়াতে হবে আর কখন থামাতে হবে, সেই ব্রেকটা কে কষে? এখানে আসল মজাটা। হরমোন নিয়ন্ত্রণ ব্যবস্থার সবচেয়ে সুন্দর দিক হল এরা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রক। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফিডব্যাক মেকানিজম। ফিডব্যাক মেকানিজম, এটা ঠিক কিভাবে কাজ করে? এটা অনেকটা আধুনিক বাড়ির এয়ার কন্ডিশনার বা এসির থার্মোস্ট্যাটের মতো কাজ করে। তুমি যদি এসিতে তাপমাত্রা ২৪ ডিগ্রি সেট করে রাখো, ঘর বেশি ঠান্ডা হয়ে গেলে সেন্সর সেটা বুঝতে পারে। আর তখন এসি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তাই তো? একদম। আবার ভর গরম হতে শুরু করলে এসি নিজে থেকেই চালু হয়ে যায়। হরমোনের ক্ষেত্রেও ঠিক তাই। মানে রক্তে হরমোনের মাত্রা বেড়ে গেলে সেটা নিজেই একটা সিগন্যাল পাঠায়? হ্যাঁ, রক্তে কোনো হরমোনের মাত্রা বেড়ে গেলে সেই বৃদ্ধিটাই একটা সিগন্যাল পাঠায় ক্ষরণ কমিয়ে দেওয়ার জন্য। একে বলা হয় নেগেটিভ বা ঋণাত্মক ফিডব্যাক লুপ। এটা থিওরি হিসেবে তো বুঝতে পারছি, কিন্তু শরীরে ঠিক কিভাবে কাজ করে তার একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা বোধহয় আরও পরিষ্কার হতো। অবশ্যই, থাইরয়েড হরমোনের উদাহরণটা এক্ষেত্রে সবচেয়ে জুৎসই। ধরো কোনো কারণে রক্তে থাইরক্সিন হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেল। আচ্ছা, তারপর? এই অতিরিক্ত থাইরক্সিন রক্তস্রোতের মাধ্যমে সোজা চলে যায় মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস তখন বুঝতে পারে যে প্রোডাকশন বেশি হয়ে যাচ্ছে। তখন সে কি করে? ব্রেক কষে? হ্যাঁ, সে সঙ্গে সঙ্গে টিআরএইচ বা থাইরোট্রপিন রিলিজিন হরমোনের ক্ষরণ কমিয়ে দেয়। আর হাইপোথ্যালামাস সিগন্যাল পাঠানো কমিয়ে দিলে নিশ্চয়ই চেইন রিয়াকশনের মতো পরের ধাপেও কাজ কমে যায়? ঠিক তাই, টিআরএইচের মাত্রা কমে গেলে মস্তিষ্কের আরেকটা গ্রন্থি, যার নাম পিটুইটারি, সে সিগন্যাল পাওয়া বন্ধ করে দেয়। ও আচ্ছা। ফলে পিটুইটারি থেকে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বের হওয়া কমে যায়। আর টিএসএইচ কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়ে গলার থাইরয়েড গ্রন্থির উপর, তাই তো? একদম। সে তখন বাধ্য হয়ে থাইরক্সিন তৈরি কমিয়ে দেয়। যেই মুহূর্তে রক্তে থাইরক্সিনের মাত্রা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এই পুরো সাইকেলটা আবার রিসেট হয়ে যায়। তার মানে এখানে একটা স্পষ্ট চেইন অফ কমান্ড বা কমান্ডের শৃঙ্খল কাজ করছে। হাইপোথ্যালামাস, তারপর পিটিউটারি, আর তারপর অন্যান্য গ্রন্থি। হ্যাঁ, অনেকটা সেনাদলের মতো। এই হাইপোথ্যালামাসকে কি আমরা পুরো সিস্টেমের হেডকোয়ার্টার বা প্রধান নিয়ন্ত্রক বলতে পারি? হ্যাঁ, হাইপোথ্যালামাসকে বলা যায় পুরো সিস্টেমের সুপ্রিম কমান্ডার। এটি মানব মস্তিষ্কের থ্যালামাস অংশের ঠিক নিচে অবস্থিত। এর কাজ তাহলে শুধু নির্দেশ দেওয়া? হ্যাঁ, হাইপোথ্যালামাসের কাজই হল শরীরের ভেতরের এবং বাইরের যাবতীয় তথ্য সংগ্রহ করা, আর সেই অনুযায়ী বিভিন্ন রিলিজিং হরমোন তৈরি করা। যেমন ওই যে একটু আগে বললে টিআরএইচ। হ্যাঁ, টিআরএইচ, সিআরএইচ, জিএইচআরএইচ ইত্যাদি। এই রিলিজিং হরমোনগুলোর একমাত্র কাজ হল পিটুইটারি গ্রন্থির কাছে নির্দেশ পৌঁছে দেওয়া। তাহলে হাইপোথ্যালামাস যদি স্কুলের হেডমাস্টার বা সুপ্রিম কমান্ডার হয়, পিটুইটারি হলো ক্লাস টিচার বা চিফ অপারেটিং অফিসার। দারুণ বলেছ। যে হাইপোথ্যালামাসের নির্দেশ শুনে ফিল্ডের বাকি কর্মীদের মানে অন্যান্য গ্রন্থিদের দিয়ে কাজ করায়? একদম নিখুঁত অ্যানালজি। এই কারণেই কিন্তু পিটুইটারিকে অনেক সময় মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়। আচ্ছা। পিটুইটারির অবস্থানটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এটি মস্তিষ্কের ডায়ানসেফালন অঞ্চলে একটা ছোট্ট কিন্তু অত্যন্ত সুরক্ষিত জায়গায় থাকে। সুরক্ষিত জায়গা মানে? স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা নামক একটা গহ্বর বা চেম্বারের ভেতর এটি লুকানো থাকে। এত সুরক্ষিত জায়গায় থাকার কারণ? নিশ্চয়ই এর অপরিহার্যতা।
এই ছোট্ট গ্রন্থিরা থেকে এমন কি বেরোয় যা পুরো শরীরকে চালায়? পিটুইটারি গ্রন্থি থেকে প্রায় 10টির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন খরিত হয়, যা শরীরের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। 10টি হরমোন? প্রধান কয়েকটার নাম যদি একটু বলো। পিটুইটারির সামনের অংশ বা অগ্রখণ্ড থেকে বের হয় ACTH, যা অ্যাড্রেনাল গ্রন্থিকে সিগন্যাল দেয়, তারপর TSH, যা থাইরয়েডকে নির্দেশ দেয়। আর গ্রোথ হরমোনও তো এখান থেকেই বের হয়, তাই না? একদম ঠিক। GH বা গ্রোথ হরমোন, যা সরাসরি কোষের বিভাজন ঘটিয়ে আমাদের হাড় ও পেশির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এছাড়াও রয়েছে GTH বা গোনাডোট্রপিক হরমোন। যা জননগ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, পুরুষ ও মহিলাদের জননগ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। এই GTH এর তো আবার নির্দিষ্ট কিছু ভাগ আছে, তাই না? কারণ পুরুষ এবং মহিলাদের প্রজননতন্ত্র তো পুরোপুরি আলাদা, তাই একই সিগন্যাল দিয়ে তো দুটো কাজ হতে পারে না। ঠিক ধরেছ। GTH আসলে একটা ছাতা, যার নিচে বেশ কয়েকটা হরমোন আছে। যেমন? মহিলাদের ক্ষেত্রে আছে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, যা ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন নিঃসরণে সাহায্য করে। আচ্ছা। আরও আছে LH বা লিউটিনাইজিং হরমোন, যা ওভিউলেশন বা ডিম্বাণু নিঃসরণে ভূমিকা রাখে। আর পুরুষদের ক্ষেত্রে? পুরুষদের ক্ষেত্রে থাকে ICSH, যা শুক্রাশয়ের লেডিক কোষকে উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন ক্ষরণ করায়। এটা তো গেল অগ্রখণ্ডের কথা, কিন্তু পিটুইটারির পেছনের অংশ, মানে পশ্চাৎ পিটুইটারি থেকে কি হয়? পশ্চাৎ পিটুইটারির কাজটা একটু আলাদা। সে আসলে নিজের কোনো হরমোন তৈরি করে না। তৈরি করে না? তাহলে কোথা থেকে আসে? হাইপোথ্যালামাসে তৈরি হওয়া দুটো হরমোন ADH এবং অক্সিটোসিন এসে এখানে জমা থাকে আর দরকার মতো রক্তে মেশে। বাহ, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে উপর মহল থেকে নির্দেশ আসে। এবার দেখা যাক ফিল্ডে থাকা কর্মীরা, মানে মূল গ্রন্থিগুলো কিভাবে সেই নির্দেশ পালন করে। হ্যাঁ, সেটাই এখন দেখার বিষয়। প্রথমে থাইরয়েডের কাজটা একটু বিস্তারিত বুঝতে চাই। থাইরক্সিন আমাদের শরীরে ঠিক কী করছে? থাইরয়েড গ্রন্থি আমাদের গলার ভেতরে ল্যারিংসের ঠিক নিচে শ্বাসনালীর দুপাশে দুটো খণ্ডক হিসেবে অবস্থান করে। এখান থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোনের সবচেয়ে বড় কাজ হল আমাদের দেহের BMR বা বেসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করা। বেসাল মেটাবলিক রেট জিনিসটাকে যদি একটু সহজ করে বোঝানো যায়, মানে এটা কি অনেকটা গাড়ির ইঞ্জিনের আইডলিং স্পিডের মতো? আইডলিং স্পিড? হ্যাঁ, মানে গাড়ি যখন চুপচাপ দাঁড়িয়ে থাকে তখনও ইঞ্জিন চালু রাখার জন্য যে ন্যূনতম শক্তিটা খরচ হয়। একদম সঠিক তুলনা। আমরা যখন পুরোপুরি বিশ্রামে থাকি তখনও আমাদের হৃৎপিণ্ড পাম্প করছে, ফুসফুস শ্বাস নিচ্ছে, মস্তিষ্কের কোষগুলো কাজ করছে। হ্যাঁ, শরীর তো আর থেমে থাকে না। ঠিক। এই ন্যূনতম শারীরবৃত্তীয় কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য যে শক্তির প্রয়োজন, সেটাই হল BMR। থাইরক্সিন কোষগুলোর মধ্যে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে দেয়। ফলে শরীরে গ্লুকোজ ভেঙে বেশি শক্তি ও তাপ উৎপন্ন হয়। একদম। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। এই তাপ উৎপাদনের জন্য থাইরক্সিনকে অনেক সময় ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। ক্যালোরিজেনিক হরমোন? আচ্ছা, ব্যাঙের রূপান্তরেও তো এর একটা ভূমিকা আছে শুনেছিলাম। হ্যাঁ, একটা চমৎকার তথ্য হল ব্যাঙের জীবনচক্রে যে রূপান্তর ঘটে, মানে জলজ ব্যাঙাচি থেকে ফুসফুসযুক্ত পূর্ণাঙ্গ ব্যাঙ তৈরি হওয়া, এই মেটামরফোসিসেও থাইরক্সিনের একটা বিশাল ভূমিকা আছে। বিবর্তনের একটা অদ্ভুত প্রমাণ বলতে পারো একে। থাইরক্সিন তো বুঝলাম শক্তির হার ঠিক করে, কিন্তু শক্তির মূল উৎস অর্থাৎ গ্লুকোজ বা শর্করার ব্যবস্থাপনা কি করে? শর্করার পুরো ব্যাপারটা দেখে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস, হ্যাঁ, পাকস্থলীর ঠিক নিচে অবস্থান করা এই গ্রন্থিটাকে মিশ্র গ্রন্থি বলা হয়। মিশ্র গ্রন্থি বলার কারণটা কি? কারণ এর একটা অংশ বহিঃক্ষরা বা এক্সোক্রাইন, যা থেকে পাচক রস বা এনজাইম বের হয় খাদ্য হজমের জন্য। আর অন্য অংশটা? আর একটা অংশ হলো অন্তঃক্ষরা, যা সরাসরি হরমোন তৈরি করে রক্তে মেশায়। অগ্নাশয়ের এই অন্তঃক্ষরা অংশের একটা খুব সুন্দর নাম আছে, আমি পড়েছিলাম, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। হ্যাঁ, ঠিক বলেছ। আইলেটস মানে তো দ্বীপ বা দ্বীপপুঞ্জ। এই নামকরণের কারণ কি? কারণটা হলো এর আণুবীক্ষণিক গঠন। মাইক্রোস্কোপের নিচে অগ্নাশয়ের কলাস্থানিক গঠন দেখলে মনে হবে বহিঃক্ষরা কোষগুলোর বিশাল সমুদ্রের মাঝে অন্তঃক্ষরা কোষগুলো ছোট ছোট দ্বীপের মতো ভেসে আছে। বাপরে, কি সুন্দর কল্পনা! বিজ্ঞানী পল ল্যাঙ্গারহ্যান্স এটি আবিষ্কার করেছিলেন বলে এই নাম। এই দ্বীপপুঞ্জ থেকে দুটো অত্যন্ত শক্তিশালী হরমোন বের হয়। কি কি? আলফা কোষ থেকে গ্লুকাগন এবং বিটা কোষ থেকে ইনসুলিন। ইনসুলিনের নাম তো প্রায় সবারই শোনা, বিশেষ করে ডায়াবেটিসের কারণে। আমি যতদূর জানি ইনসুলিন রক্তের শর্করার মাত্রা কমায়,
কিন্তু কিভাবে কমায়? রক্ত থেকে কি শর্করাগুলোকে ধ্বংস করে দেয়? না না, বিজ্ঞানের সূত্র অনুযায়ী ম্যাটার বা বস্তুকে ধ্বংস করা যায় না। ইনসুলিন মূলত একটা চাবির মতো কাজ করে। চাবি? কিভাবে? আমরা যখন শর্করা জাতীয় খাবার খাই, রক্তে গ্লুকোজের মাত্রা হু হু করে বেড়ে যায়। ইনসুলিন তখন কোষের পর্দার দরজায় গিয়ে লাগে আচ্ছা। এবং কোষগুলোকে নির্দেশ দেয় রক্ত থেকে গ্লুকোজ শুষে নেওয়ার জন্য। পাশাপাশি যকৃৎ বা লিভারের কোষগুলোতে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন নামক পদার্থে রূপান্তরিত করে জমিয়ে রাখতে সাহায্য করে। ওহ, আচ্ছা। এই জমানোর প্রক্রিয়াটাকে যেন কি বলে? একে বলা হয় গ্লাইকোজেনেসিস। এভাবেই রক্ত থেকে অতিরিক্ত চিনি সরে গিয়ে ব্যালেন্স তৈরি হয়। তার মানে ইনসুলিন হলো অতিরিক্ত সম্পদ ব্যাংকে জমিয়ে রাখার মতো। কিন্তু যখন আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি তখন তো রক্তে গ্লুকোজ কমে যায়। তখন কি হয়? ঠিক ওই মুহূর্তে আসরে নামে গ্লুকাগন। তার কাজ ইনসুলিনের ঠিক বিপরীত। মানে সে জমানো গ্লুকোজ ফিরিয়ে আনে? হ্যাঁ, রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে গেলে গ্লুকাগন লিভারে গিয়ে নির্দেশ দেয় জমানো গ্লাইকোজেনকে ভেঙে আবার গ্লুকোজে পরিণত করতে, আর সেটা রক্তে মিশিয়ে দিতে। ফলে শর্করার মাত্রা আবার স্বাভাবিক হয়ে যায়। একটা ব্যাপার খেয়াল করো, ইনসুলিন আর গ্লুকাগন মিলে একদম নিখুঁত একটা সিস বা দাড়িপাল্লার মতো কাজ করছে। একদম তাই। একজন কমাচ্ছে তো অন্যজন বাড়াচ্ছে। অসাধারণ। আচ্ছা, এবার একটু সেই এপিসোডের শুরুর সাতের সামনে পড়ার গল্পটায় ফিরে যাই। হ্যাঁ, সেই ভয়ের মুহূর্তটা। ওই যে প্রচণ্ড ভয়ের মুহূর্তে শরীর নিজের সব শক্তি এক জায়গায় জড়ো করে ফেলল, এই কাজটা তো ইনসুলিন বা থাইরক্সিনের নয়। এটা কে করে? ওই জরুরি অবস্থার পুরো নিয়ন্ত্রণ নেয় আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় থাকে? আমাদের পেটের পেছনের দিকে মেরুদণ্ডের দুপাশে যে দুটো বৃক্ক বা কিডনি আছে, ঠিক তার মাথার উপর টুপির মতো বসে থাকে অ্যাড্রেনাল গ্রন্থি। আচ্ছা, কিডনির উপর থাকে বলেই কি একে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়? একদম ঠিক। এর ভেতরের অংশ, যাকে অ্যাড্রেনাল মেডালা বলে, সেখান থেকে এক বিশেষ হরমোন খরিত হয়। যার নাম অ্যাড্রেনালিন। হ্যাঁ, অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন। এই হরমোনটাকে তো আপাতকালীন বা স্ট্রেস হরমোন বলা হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, এটি ঠিক কী মেকানিজমে আমাদের ওই ফাইট অর ফ্লাইট, মানে লড়াই করো বা পালাও পরিস্থিতির জন্য তৈরি করে? স্বাভাবিক বিশ্রামরত অবস্থায় অ্যাড্রেনালিনের ক্ষরণ একেবারেই সামান্য থাকে, কিন্তু তীব্র ভয়, রাগ বা কোনো চরম মানসিক চাপের মুখে পড়লে স্নায়ুতন্ত্রের নির্দেশে সেকেন্ডের মধ্যে রক্তে প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন মিশে যায়। রক্তে মিশে যাওয়ার পর প্রথম কাজটা কি হয়? এটি প্রথমেই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের হার মারাত্মকভাবে বাড়িয়ে দেয়, যাতে সারা শরীরে, বিশেষ করে পেশিগুলোতে দ্রুত অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছায়। আর ফুসফুসের ক্ষেত্রে? ফুসফুসের ব্রঙ্কিরোবাগে প্রসারিত করে দেয়, যাতে আমরা একবারে অনেক বেশি বাতাস টেনে নিতে পারি। আর ওই যে গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার ব্যাপারটা, ওটার সাথে সার্ভাইভালের কি সম্পর্ক? ওটা আসলে বিবর্তনের একটা অবশিষ্টাংশ বলতে পারো। অ্যাড্রিনালিন ত্বকের নিচে থাকা অ্যারেক্টর পিলি নামক ছোট ছোট পেশির সংকোচন ঘটায়, যার ফলে লোম খাড়া হয়ে যায়। হ্যাঁ, পশুদের ক্ষেত্রে লোম খাড়া হলে তাদের আকার অনেক বড় দেখায়, যা শত্রুকে ভয় দেখাতে সাহায্য করে। মানুষের রায় ঘন লোম না থাকলেও মেকানিজমটা এখনও রয়ে গেছে। খুব ইন্টারেস্টিং। শুধু তাই নয়, অ্যাড্রিনালিন আমাদের পরিপাকতন্ত্রের রক্ত চলাচল কমিয়ে দেয়। কেন? কারণ পালানোর সময় বা লড়াই করার সময় খাবার হজম করাটা শরীরের কাছে মোটেও অগ্রাধিকার নয়। সেই রক্তটা পেশিতে বেশি দরকার। সত্যিই এক নিখুঁত সার্ভাইভাল মেকানিজম। এবার একটু শরীরের ধীরগতির কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে তাকাই। বয়ঃসন্ধি বা পিউবার্টি। হ্যাঁ, এটাও হরমোনের আরেকটা বিশাল বড় কাজ। আমাদের জননগ্রন্থিগুলো বা গোনাড কিভাবে এই পরিবর্তনগুলো নিয়ন্ত্রণ করে? জননগ্রন্থিগুলো থেকে মূলত স্টেরয়েড প্রকৃতির হরমোন খরিত হয়। পুরুষদের প্রধান জননগ্রন্থি হল শুক্রাশয় বা টেস্টিস। যেখান থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়। একদম। এটি পুরুষদের বয়ঃসন্ধিকালে গৌণ যৌন বৈশিষ্ট্য, যেমন গলার স্বর ভারী হওয়া, পেশিবহুল শরীর তৈরি হওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, শুক্রাণু উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে। আমি কোথাও পড়েছিলাম যে টেস্টোস্টেরনকে লোকাল হরমোন বা স্থানীয় হরমোন বলা হয়। হ্যাঁ, বলা হয়। কিন্তু হরমোনের সংজ্ঞা তো বলে যে তারা রক্তে মিশে দূরে গিয়ে কাজ করে। তাহলে একে লোকাল বলার কারণ কি? খুব ভালো একটা জায়গা পয়েন্ট আউট করেছ। ট্রপিক হরমোনগুলো,
যেমন TSH বা ACTH, যেখানে তৈরি হয় সেখান থেকে অনেক দূরে গিয়ে অন্য গ্রন্থির ওপর কাজ করে। হ্যাঁ, পিটুইটারি থেকে গলার থাইরয়েডে যায়। কিন্তু টেস্টোস্টেরন যেখান থেকে তৈরি হচ্ছে, মানে শুক্রাশয়ের লেইডিক কোষ থেকে, ঠিক তার আশপাশেই শুক্রাণু উৎপাদনের কাজটা সম্পন্ন করে। ও আচ্ছা, নিজের উৎসস্থলের খুব কাছাকাছি কাজ করার কারণেই একে লোকাল হরমোন বলা হয়। ঠিক তাই। তবে হ্যাঁ, রক্তের মাধ্যমে বাহিত হয়ে শরীরের অন্যান্য অঙ্গেও এটি গৌণ বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে সাহায্য করে। বুঝতে পারলাম। আর মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়ের ভূমিকাটা কি? মহিলাদের ডিম্বাশয় বা ওভারি থেকে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। ইস্ট্রোজেনের কাজটা কি? ইস্ট্রোজেন মূলত মেয়েদের বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন, জনন অঙ্গের পরিণতি এবং মাসিক বা রজচক্রের আবর্তন নিয়ন্ত্রণ করে। আর প্রোজেস্টেরন? অন্যদিকে প্রোজেস্টেরনের মূল ফোকাস থাকে গর্ভাবস্থা বা প্রেগন্যান্সির দিকে। জরায়ুর ভেতরের স্তরকে ভ্রূণ ধারণের জন্য প্রস্তুত করা এবং পুরো গর্ভাবস্থায় ভ্রূণের নিরাপত্তা নিশ্চিত করা প্রোজেস্টেরনের প্রধান কাজ। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে হরমোনের মাত্রা মাইক্রোগ্রাম বা মিলিগ্রামে মাপা হলেও এদের প্রভাব আমাদের জীবনের উপর ব্যাপক। একদম। কিন্তু কোনো কারণে যদি এই কেমিক্যাল মেসেঞ্জারগুলোর মাত্রা কম বেশি হয়, মানে সিস্টেমে যদি বাগ বা গ্লিচ দেখা দেয়, তখন কি ধরনের পরিণতি হতে পারে? শরীরের এই রাসায়নিক ভারসাম্যটা এতটাই সূক্ষ্ম যে সামান্য এদিক ওদিক হলে মারাত্মক সব জটিলতা বা রোগ দেখা দিতে পারে। একটা উদাহরণ দেওয়া যাক। যেমন ধরো, আমরা যে পিটুইটারি গ্রন্থি থেকে খরিত গ্রোথ হরমোন বা STH এর কথা বলেছিলাম, হ্যাঁ, শৈশবে যদি কোনো কারণে এই হরমোনের ক্ষরণ স্বাভাবিকের চেয়ে কমে যায়, তাহলে অস্থি বা হাড়ের বৃদ্ধি একেবারে থেমে যায়। ফলে মানুষের দৈহিক বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। হ্যাঁ, এই শারীরিক অবস্থাকে বলে বামনত্ব বা ডোয়ার্ফিজম। এক্ষেত্রে পরিণত বয়সে একজন মানুষের উচ্চতা মাত্র 3 ফুট বা তারও কম হয়ে যেতে পারে। বাপরে! আবার উল্টো দিকে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যদি কোনো আঘাত লাগে এবং আমরা যে ADH হরমোনের কথা বলেছিলাম তার ক্ষরণ কমে যায়, তখন কি হবে? তখন তো বৃক্কে বা কিডনিতে জলের পুনঃশোষণ ঠিকমতো হয় না। ADH এর পুরো নাম হল অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যার কাজ হল শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যেতে না দেওয়া। এর অভাব ঘটলে কি কিডনি জল ধরে রাখতে পারে না? ঠিক তাই। ফলে দিনে প্রচুর পরিমাণে লঘুমূত্র নির্গত হয় এবং রোগীর প্রচণ্ড জলতেষ্টা পায়। বিজ্ঞানের ভাষায় এই রোগকে বলে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। আজকের এই আলোচনা থেকে আমরা হরমোনের একটা বিস্তীর্ণ জগৎ ঘুরে দেখলাম। হাইপোথ্যালামাস নামক সুপ্রিম কমান্ডের কিভাবে পিটুইটারিকে দিয়ে পুরো শরীরকে নিয়ন্ত্রণ করছে। থাইরয়েড আমাদের শক্তির ইঞ্জিন চালাচ্ছে। অগ্ন্যাশয় রক্তের শর্করা কি নিখুঁত ব্যালেন্সে রাখছে। আর অ্যাড্রেনালিন আমাদের চরম বিপদের মুখে লড়াই করার শক্তি যোগাচ্ছে। সব মিলিয়ে আমাদের শরীরের ভেতরে সারাক্ষণ একটা চমৎকার কিন্তু জটিল কেমিক্যাল অর্কেস্ট্রা বেজে চলেছে। আর তার ফলেই আমরা প্রতিদিনের জীবনটা এত মসৃণভাবে কাটাতে পারছি। এই জটিলতাগুলো বুঝলেই আমরা উপলব্ধি করতে পারি মানবদেহের গঠন কতখানি নিখুঁত আর আশ্চর্যে ভরা। প্রতিটি গ্রন্থি, প্রতিটি রাসায়নিক অণু কিভাবে একটা বৃহত্তর লক্ষ্যের জন্য একযোগে কাজ করে যাচ্ছে, সেটা সত্যিই বিস্ময়কর। তবে আজকের আলোচনা শেষ করার আগে একটু চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। একটু আগেই আলোচনা হলো যে ADH হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়, যেখানে শরীর জল ধরে রাখতে পারে না। হ্যাঁ। কিন্তু আমাদের আশেপাশে বা পরিচিতদের মধ্যে যে ডায়াবেটিস বা ব্লাড সুগার হতে দেখি, সেটা তো ভিন্ন একটা রোগ। একদমই আলাদা। দুটোই ডায়াবেটিস নামে পরিচিত হলেও এই সুগারের ডায়াবেটিস, যাকে ডায়াবেটিস মেলিটাস বলা হয়, তার সাথে বহুমূত্র রোগের আসল পার্থক্যটা ঠিক কোথায়? খুব সুন্দর একটা পয়েন্ট। অগ্ন্যাশয়ের ইনসুলিন হরমোনের সাথে তার ঠিক কী সম্পর্ক, আর কেনই বা রক্তের শর্করার মাত্রা এতটা বিপজ্জনক হয়ে ওঠে? বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবলে মানবদেহের আরেকটা নতুন রহস্যের দরজা খুলে যাবে। অসাধারণ একটি প্রশ্ন। এই কৌতূহলগুলোই আসলে বিজ্ঞান জানার এবং শরীরকে নতুনভাবে চেনার মূল চাবিকাঠি। আশা করি হরমোনের এই অদ্ভুত রাসায়নিক জগৎ সম্পর্কে আমাদের আজকের এই বিশ্লেষণ নতুন কিছু দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করেছে। তো আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো রহস্য উন্মোচন করতে আবারও আমরা ফিরে আসব।